আজকে এসেছি জ্যোৎস্না ও জননীর গল্পের ৫ম পর্ব নিয়ে। তাহলে শুরু করা যাক। সামান্য গানের জন্য কি অবস্থা! সুপ্রিম কোর্টের বিচারপতি হামিদুর রহমান সাহেব একটা কথা বলেছেন, সেটা নিয়েও কত কাণ্ড। সুপ্রিম কোর্টের বিচারপতি তো আর ঘাস খেয়ে হয় না, এরা যখন কথা বলে অনেক চিন্তা ভাবনা করে বলে। ভদ্রলোক আরবি হরফে বাংলা লেখার কথা বলেছেন। কথা যে খুব খারাপ বলেছেন তাও তো না। গ্রামের অনেক মানুষ আছে যারা বাংলা জানে না, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে। তারা তখন বাংলাও পড়তে পারবে। এটা খারাপ কি? আরবি হরফে বাংলা লিখলে বাংলার ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। নবীজির ভাষায় বাংলা লেখা হচ্ছে, এটা কি কম কথা? কত বড় ইজ্জত! আচ্ছা, তারপরেও তর্কের খাতিরে ধরে নিলাম এটা খারাপ। যদি খারাপ হয়ও এত হইচই করার কি আছে? অদ্ভুত একটা জাতি, শান্তি চায় না, চায় অশান্তি। অশান্তি ছাড়া তাদের ভালো লাগে না। আইয়ুব খানের মতো নেতাকে পছন্দ না। ভোট দিতে হবে থুরথুরি বুড়ি ফাতেমা জিন্নাকে। মেয়ে ছেলে হবে দেশের প্রধান। কথা হলো? হাদিস কোরআনে আছে মেয়ে ছেলেকে রাষ্ট্রপ্রধান করা যাবে না। সেই ফাতেমা জিন্নাকে ভোট দেওয়ার জন্য লাফাচ্ছে মাওলানা ভাসানী। হাদিস কোরআন জানা একজন মানুষ, নামের আগে মাওলানা। তাকে ভোট দিলে তোমার লাভটা কি? দেশে অশান্তি হয়, এটাই লাভ। কি আশ্চর্য দেশ, কি আশ্চর্য দেশের নেতা! তারপরে নতুন একটা জিনিস শুরু হয়েছে, দফা। আজ ৬ দফা, কাল ১১ দফা, তারপরের দিন ১৪ দফা। দফাই যে দেশের দফা রফা করবে, এই সাধারণ জ্ঞানটা যে জাতির নাই, সে জাতির ভবিষ্যৎ তো অন্ধকার। মোবারক হোসেনের ধারণা আগরতলা মামলাটা প্রত্যাহার করা আইয়ুব খানের জন্য খুব বড় বোকামি হয়েছে। আইয়ুব খান বোকা না, সে এত বড় বোকামি করল কেন? এই কাজটায় তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। বাঙালি জাতি দুর্বলতার গন্ধ পেলে লাফিয়ে ওঠে। এখন শুরু করেছে লাভছাপ। শেখ মুজিবুর রহমান হিরো বনে গেছেন। আইয়ুব খানের উচিত ছিল ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। ১০-১২টাকে ফাঁসিতে ঝুলালে সব ঠান্ডা হয়ে যেত। বাঙালি গরমের ভক্ত, নরমের জম। একটু নরম দেখলে আর উপায় নেই, ছাপ দিয়ে পড়বে। তারা যত ছাপ দেবে পুলিশ তত বিপদে পড়বে। বাঙালি জাতির যত রাগ খাকি পোশাকের দিকে। পুলিশের দিকে ঢিল মারতে পারলে তারা আর কিছু চায় না। আসাদুজ্জামানের মৃত্যুর পরপর কি অবস্থা! মানুষ দেখতে দেখতে খেপে গেল। তার নিজের জীবন নিয়ে টানাটানি। আর একটু হলে মারাই পড়তেন। আস্ত একটা ইট এসে পড়ল বাঁ হাতের কনুইতে। মট করে শব্দ। হাত যে ভেঙে গেছে তখনও বোঝেননি। বোঝার কথা না। মাথা ছিল পুরোপুরি আউলা। ভাঙা হাত জোড়া লাগলেও পুরোপুরি সারেনি। অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়। হাতে জোর বলতে কিছু নেই। পানি ভর্তি গ্লাস পর্যন্ত এই হাতে তুলতে পারেন না। মোবারক হোসেন বিষণ্ণ মুখে ছাদ থেকে নেমে এলেন। বাড়ির ভেতর থেকে তখনও কোনো খবর আসেনি। লেডি ডাক্তারের খোঁজে একজন গিয়েছে। পাশের বাড়ির ভদ্রমহিলা এসেছেন। ভদ্রমহিলা খুব পর্দা মানেন। আজ দেখা গেল পর্দার বরখেলাপ করেই মোবারক হোসেনের সঙ্গে কথা বললেন। কথার বিষয়বস্তু হচ্ছে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। মোবারক হোসেন বললেন, আচ্ছা দেখি। তার মেজাজ আরো খারাপ হলো। রোগী আবার কি? গর্ভবতী মহিলা সন্তান প্রসব করছে, সাধারণ একটা ব্যাপার। হাসপাতাল আবার কি? সকাল ৮টার দিকে জমিলার অবস্থা আরো খারাপ হলো। খিঁচুনি বেড়ে গেল। তিনি ক্লান্ত গলায় তার মাকে ডাকতে লাগলেন। সেই মা অনেক কাল আগে মারা গেছেন।
কন্যার অসহনীয় কষ্টের সময় তিনি পাশে থাকতে পারবেন না। তার কন্যা বারবার ডাকতে লাগলো, মাইজি, ও মাইজি। দুপুর 1টায় জমিলা একটি পুত্র সন্তান প্রসব করে মারা গেলেন। মোবারক হোসেন স্ত্রীর মৃত্যুতে দুঃখিত হলেন ঠিকই, সেই দুঃখের মধ্যেও কিছু আনন্দ লেগে থাকল। পরপর 3টি কন্যা সন্তানের পর তার এবার পুত্র হয়েছে। গায়ের রং সুন্দর, ধবধবে সাদা, নাক খাড়া, মেয়েগুলোর নাকের মতো উপজাতীয় টাইপ থ্যাবড়া নাক না। তিনি ছেলের নাম রাখলেন ইয়াহিয়া, একজন নবীন নামে নাম, তবে এই নামকরণের শানে নুজুল অন্য। তার ছেলের জন্ম 1969 সনের 25 মার্চ। ওই দিন জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় যান এবং দেশে সামরিক শাসন জারি করেন। সঙ্গে সঙ্গেই দেশের অবস্থা ঠান্ডা। জ্বালাও পোড়াও, মারামারি, কাটাকাটি বন্ধ। জাগো জাগো বাঙালি জাগো বন্ধ। শহরে মিলিটারি নেমে গেল। ভীতু বাঙালি বলতে গেলে ভয়ে গর্তে ঢুকে গেল। পুলিশটা ইজ্জত ফিরে পেল। এখন আর খাকি পোশাক দেখলে কেউ বলে না ঠোলা। মোবারক হোসেন ইয়াহিয়া নামক যে জেনারেলের কারণে এই ঘটনা ঘটল, তাকে সম্মান করেই ছেলের নাম ইয়াহিয়া রাখলেন। ছেলের জন্য আকিকা করলেন শাহজালাল সাহেবের দরগায়। আইয়ুব খানের লেখা যে চিঠিতে এই বিস্ময়কর ঘটনা ঘটল, মোবারক হোসেন সেই চিঠি যত্ন করে পত্রিকা থেকে কেটে রেখে দিলেন। আইয়ুব খান সাহেব জেনারেল ইয়াহিয়াকে লিখলেন, প্রেসিডেন্ট হাউস, 24 মার্চ 1969। প্রিয় জেনারেল ইয়াহিয়া, অতীব দুঃখের সহিত আমাকে এই সিদ্ধান্তে আসিতে হইয়াছে যে দেশের সমুদয় বেসামরিক প্রশাসন ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক কর্তৃত্ব সম্পূর্ণ অচল হইয়া পড়িয়াছে। বর্তমান উদ্বেগজনক অবস্থার যদি অবনতি ঘটিতে থাকে, তাহা হইলে দেশের অর্থনৈতিক জীবনধারা তথা সভ্য জীবনের অস্তিত্ব বজায় রাখা সম্পূর্ণ অসম্ভব হইয়া পড়িবে। এমতাবস্থায় ক্ষমতার আসন থেকে নামিয়া যাওয়া ছাড়া আমি কোনো গত্যন্তর দেখিতেছি না। তাই আমি পাকিস্তান দেশরক্ষা বাহিনীর হস্তে দেশের পূর্ণ কর্তৃত্ব ন্যস্ত করিয়া যাওয়ার সাব্যস্ত করিয়াছি। কেননা সামরিক বাহিনী দেশের আজিকার একমাত্র কর্মক্ষম ও আইনানুগ যন্ত্র। আইয়ুব খান। পুত্র ইয়াহিয়া আশীর্বাদ হিসেবে জন্ম নিয়েছে, এই বিশ্বাস মোবারক হোসেনের মনে শিকড় গেড়ে বসে গেল। ভালো যা হয় তাই তিনি পুত্রের জন্মের কারণে হচ্ছে বলে ধরে নেন। এই সময় তিনি তার মৃতা মাকেও স্বপ্নে দেখেন। স্বপ্নে তিনি শিশু ইয়াহিয়াকে কোলে নিয়ে আদর করছেন। হঠাৎ সেখানে মোবারক হোসেনকে দেখে কিছু রাগ, কিছু বিরক্তি মেশানো গলায় বললেন, ও মনু। মোবারক হোসেনকে তিনি মনু ডাকতেন। তোর বিপদ আপদের দিন শেষ। এই ছেলে তোর জন্য কবজ হিসাবে দুনিয়াতে আসছে। এরে ভালো মতো দেখভাল করবি। বৎসরে একবার এরে আজমিরে নিয়ে যাবি, আর মাঝে মধ্যে হরিণের মাংস দিয়া ভাত খাওয়াবি। পুত্রের দেখভালের জন্য তিনি পরের বৎসর সাফিয়া নামের এক মধ্যবয়স্ক মহিলাকে বিয়ে করেন। এই বিয়ে তার জীবনে আশীর্বাদের মতোই হয়েছিল। সাফিয়া মোটাসোটা ধরনের মহিলা। তার প্রধান যে 3টি গুণ মোবারক হোসেনের চোখে পড়ল তা হল, এই মহিলার রাধার হাত খুব ভালো। সে যাই রাধে অমৃতের মতো লাগে। মহিলা তার স্বামীকে যমের মতো ভয় পায়। মোবারক হোসেনের মতে এই গুণটি স্ত্রীদের মহত্তম গুণের একটি। যে পরিবারে স্ত্রী স্বামীকে ভয় পায় না, মান্য করে না, সেই পরিবারে কখনো সুখ আসে না। সাফিয়ার তৃতীয় গুণটি কোনো গুণের মধ্যে পড়ে না, বেকুবির মধ্যে পড়ে। অতি বোকা মহিলাদের মধ্যে এই গুণটি দেখা যায়। তারা স্বামীর সংসারের সব কিছুকেই নিজের মনে করে। স্বামীর আগের পক্ষের সন্তানকে তারই সন্তান বলে ভাবতে থাকে। সাফিয়ার ক্ষেত্রেও এই জিনিস ঘটল।
মোবারক হোসেনের 3 মেয়ে অতি দ্রুত হয়ে গেল তার 3 মেয়ে। ছেলেটিকেও যেন সেই কিছুদিন আগে প্রসব করেছে। মোবারক হোসেন একদিন দুপুরে হঠাৎ কি জন্যে যেন বাসায় এসেছেন। তিনি শোবার ঘরে ঢুকে দেখেন মেঝেতে পাটি বিছিয়ে সাফিয়া পান খাচ্ছে। তার 3 মেয়ের একজন সাফিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে, একজন গায়ে হেলান দিয়ে আছে, আর তৃতীয় জন হাত পা নেড়ে গল্প করছে। 3 মেয়ের মুখেই পান। বাবাকে দেখে 3 মেয়ে অতি দ্রুত পালিয়ে গেল। সাফিয়া হঠাৎ এমন ভয় পেলেন যে মুখ থেকে পানের রস বের হয়ে শাড়িতে পড়ে গেল। মোবারক হোসেন অত্যন্ত বিরক্ত হলেন। মার চেয়ে যে মাসির দরদ বেশি, সেই মাসি হলো ডাইনি। মার চেয়ে যদি সৎ মায়ের দরদ বেশি হয়, তাহলে সেই সৎ মা ডাইনির চেয়েও খারাপ। মেয়েদের নিয়ে পান খাওয়া খাওয়াই আবার কি? পান বিড়ি সিগারেট ছেলে মেয়েদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া যায় না। মোবারক হোসেন ভয় অস্থির হয়ে যাওয়া স্ত্রীকে শুধু বললেন, আড্ডা গুলবাজি কম করবা, এইসব আমার পছন্দ না। সাফিয়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আবার তার মুখে থেকে পানের রস গড়িয়ে পড়ল। তার ছেলে যে সৌভাগ্যের কবচ হয়ে এসেছে, এই বিষয়ে মোবারক হোসেন নিশ্চিত হলেন 1970 সনের 1 জানুয়ারিতে। এই দিনই ইয়াহিয়া খান রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার অনুমতি দিলেন। মোবারক হোসেন খান ওই দিনই বদলি হলেন খাকি পোশাক থেকে ডিএসবিতে। খাকি পোশাক বাতিল, এখন সাদা পোশাকের চাকরি, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। দেশে অরাজকতা চলছে। এই সময়ে খাকি পোশাক বিপজ্জনক পোশাক। দেশের লোকজন ধরেই নিয়েছে খাকি পোশাক মানেই খারাপ জিনিস, খাকি পোশাক মানেই শত্রু। গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার 2 মাসের মাথায় মার্চ মাসের 25 তারিখ, যেদিন তার ছেলের 1 বছর বয়স, তার ডাক পড়ল সামরিক গোয়েন্দা বিভাগের অফিসে। কর্নেল শাহরুখ খান তার সঙ্গে কথা বলতে চান। কথা বলবেন সন্ধ্যা 7টায়, মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডের এক বাসায়। সেদিন বিকাল 5টায় ছেলের জন্মদিন উপলক্ষে তিনি বাড়িতে মিলাদের আয়োজন করলেন। আত্মীয় স্বজনদের খবর দিয়েছেন। কাচ্চি বিরিয়ানি রাধার জন্য পুরনো ঢাকা থেকে বাবুর্চি সাল্লু মাতব্বরকে আনা হয়েছে। মোবারক হোসেন সামান্য দুশ্চিন্তায় পড়লেন। মিটিং কতক্ষণ চলবে কে জানে। ছেলের প্রথম জন্মদিনে মিলাদ হবে আর তিনি থাকতে পারবেন না, এটা অবশ্যই একটা আফসোসের ব্যাপার। তবে তার ধারণা এই মিটিংয়ে তার জন্য শুভ কিছু আছে। তা না থাকলে বেছে বেছে ছেলের জন্মদিনেই এই মিটিং পড়বে কেন? কর্নেল শাহরুখের সঙ্গে দেখা করার জন্যে তিনি সন্ধ্যা 6টার সময় উপস্থিত হলেন। যে বাড়িতে মিটিং হচ্ছে সেটা কোনো অফিস না, একজনের বাড়ি। ছেলে মেয়ে নিয়ে থাকে, তাদের হইচই কান্নাকাটি সারাক্ষণ হচ্ছে। সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের একজন বড় কর্তা তাকে এ ধরনের একটা বাড়িতে ডেকেছেন, তা ভাবাই যায় না। মোবারক হোসেনকে বসার ঘরে 1 ঘন্টা বসে থাকতে হলো। বসার ঘর দেখে মনে হয় না এখানে কেউ বসে। একদিকে গাবদা গাবদা কিছু সোফা, অন্যদিকে 3-4টা বেতের চেয়ার। সোফার কভার নেই। একটা সোফার গদি ছিঁড়ে ভেতরের কাঠ বের হয়ে গেছে। ঘরের সাজসজ্জা বলতে দেয়ালে কাবা শরীফের ছবি। ছবিটা ঝকঝকে। ঠিক সন্ধ্যা 7টায় তার ডাক পড়ল। কর্নেল সাহেবকে দেখে মোবারক হোসেন ধাক্কার মতো খেলেন। তাকে দেখে মনে হচ্ছে 21-22 বছরের একজন রূপবান যুবক চুপ করে বসে আছে। প্রেম ঘটিত জটিলতায় সে কিছু সমস্যায় আছে, যার জন্যে তার বয়স সামান্য বেশি লাগছে। যে ঘরে কর্নেল সাহেব বসে আছেন সেই ঘরটা বেশ বড়, তবে ঘরে আলো কম। এই কম আলোতেও কর্নেল সাহেবের চোখে কালো চশমা। কালো চশমার কারণে মনে হচ্ছে কর্নেল সাহেবের চোখ উঠেছে। কর্নেল সাহেব ছাড়াও ঘরে আরেকজন ব্যক্তি উপস্থিত। তিনি সম্ভবত বাঙালি।
তবে সাধারণ বাঙালির চেয়ে অনেক লম্বা। তিনি বসেছেন বড় একটা টেবিলের পেছনে। তার সামনে চায়ের কাপ। চায়ের কাপটা অ্যাস্ট্রে হিসেবে কাজ করছে। চায়ের কাপের পাশে 6 প্যাকেট কেটু সিগারেট। ভদ্রলোকের বয়স 40 বা তার চেয়ে বেশি। চিমসে ধরনের চেহারা। আজ শেভ করেননি বলে মুখে খোঁচা খোঁচা দাড়ি। কোনো কারণ ছাড়াই তিনি মাঝে মাঝে ঠোঁট ফাঁক করছেন, তখন তার দাঁত দেখা যাচ্ছে। অতিরিক্ত সিগারেট খাবার জন্যই হয়তো তার দাঁতে লাল লাল ছোপ পড়েছে। ভদ্রলোকের সমস্ত মনোযোগ তার সামনে রাখা চায়ের কাপের দিকে। তিনি একবারও মোবারক হোসেনের দিকে তাকাননি। কর্নেল সাহেব তাকিয়েছেন কিনা তাও মোবারক হোসেন ধরতে পারছেন না, কারণ কর্নেল সাহেবের চোখ কালো চশমায় ঢাকা। ইন্সপেক্টর মোবারক হোসেন, সিট ডাউন প্লিজ। মোবারক হোসেন কর্নেল সাহেবের সামনে রাখা চেয়ারে বসলেন। তার নিজের উপর খুবই রাগ লাগছে, কারণ ঘরে ঢুকে তিনি সালাম দিতে ভুলে গেছেন। এখন সালাম দেওয়াটা কি ঠিক হবে? হাউ আর ইউ ইন্সপেক্টর? মোবারক হোসেন বলেন, স্যার আমি ভালো আছি। বলেই মনে হলো এটা কি করলাম। বাংলা তো উনি বুঝবেন না, আর এমন তো না যে ইংরেজি ভাষাটা তার জানা নেই। তিনি অনায়াসে বলতে পারতেন, স্যার আই অ্যাম ফাইন। কর্নেল সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা মোবারক হোসেনকে চমকে দিয়ে সুন্দর বাংলায় স্পষ্ট উচ্চারণে বললেন, ইন্সপেক্টর তুমি কি কোনো কারণে ভীত? মোবারক হোসেন বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে বললেন, জি না স্যার। সরাসরি কাজের কথায় চলে যাই। তুমি কি শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছ? জি না স্যার। কখনো তাকে দেখতে যাওনি? তাকে সালাম করবার জন্যে যাওনি? জি না স্যার। শত শত মানুষ রোজ তাকে দেখতে যায়। তার দোতলা বাড়ির ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকে তার কথা শোনার জন্যে, তাকে এক নজর দেখার জন্যে। তুমি যাওনি কেন? মোবারক হোসেন শান্ত গলায় বললেন, আমার শেখ সাহেবের বাড়িতে কোনোদিন ডিউটি পড়ে নেই। ডিউটি পড়লে যাবে? অবশ্যই স্যার। কর্নেল সাহেব এবার মোবারক হোসেনের দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, তোমার কি ধারণা শেখ মুজিব পূর্ব বাংলার স্বাধীনতা চায় নাকি অখণ্ড পাকিস্তানের কর্তৃত্ব চায়? স্যার আমি জানি না। এইগুলি অনেক বড় ব্যাপার। আমি সামান্য পুলিশ ইন্সপেক্টর। সরকারের নুন খাই। সরকার যদি শেখ মুজিবের হাতে চলে যায় তাহলে তো তুমি শেখ মুজিবের নুন খাবে। জি স্যার। কর্নেল সাহেব তার শার্টের পকেট থেকে সিগারেট বের করলেন। সাধারণত সিগারেট প্যাকেটে থাকে, ইনার সিগারেট প্যাকেট ছাড়া থাকা অবস্থায় থাকে। ব্যাপারটা মজার তো। কর্নেল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার দেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো? মোবারক হোসেন বললেন, স্যার আপনি তোমার দেশ বলছেন কেন? দেশটা তো আপনারও। কর্নেল সাহেবের ঠোঁটে সামান্য হাসি দেখা গেল। তিনি সেই হাসি তৎক্ষণাৎ মুছে ফেলে গম্ভীর গলায় বললেন, তোমাকে খুশি করার জন্যে বলেছি। এই দেশ যে আমার সেটা আমি জানি। যাই হোক, প্রশ্নের জবাব দাও। তোমার দেশের কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে? মোবারক হোসেন শান্ত গলায় বললেন, মুক্তাগাছার মন্ডা। জিনিসটা কি? এক ধরনের মিষ্টান্ন, ছানা দিয়ে তৈরি হয়, ভাপে পাকানো হয়। এত জিনিস থাকতে তোমার কাছে তোমার দেশের সবচেয়ে পছন্দের জিনিস মুক্তাগাছার মন্ডা? জি স্যার। ভালো কথা। এখন বলো, তোমার কি মনে হয় এই দেশটা আলাদা হয়ে যাবে? দুই দেশের পতাকা হবে দুই রকম? স্যার পাকিস্তান ভাঙবে না। কোন যুক্তিতে বলছো ভাঙবে না? কোনো যুক্তি না, আমার মন বলছে ভাঙবে না। কর্নেল সাহেব পকেট থেকে আরেকটি সিগারেট বের করে ঠোঁটে দিতে দিতে বললেন, আমারও তাই ধারণা। যা রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী তিনি পাকিস্তান ভাঙতে চাইবেন না। তিনি চাইবেন অখণ্ড পাকিস্তানের ক্ষমতায় যেতে। তবে জেনারেল ইয়াহিয়াকেও তিনি বিশ্বাস করতে পারছেন না।
যদিও জেনারেল ইয়াহিয়া শেখ মুজিবের সব কথাই মেনে নিচ্ছেন। নভেম্বরের জলোচ্ছ্বাসের পর মাওলানা ভাসানী চাইলেন ইলেকশন পিছিয়ে দিতে। মানুষের এত দুর্ভোগ, এর মধ্যে ইলেকশন কি? কিন্তু শেখ মুজিব ইলেকশন পিছিয়ে দিতে রাজি হলেন না। জেনারেল ইয়াহিয়া শেখ মুজিবকে খুশি করার জন্য ইলেকশন পিছালেন না। আমার ধারণা ইয়াহিয়া শুধু একটা জিনিসই চাচ্ছেন, যা হবার হোক, যার ইচ্ছা ক্ষমতায় যাক, শুধু পাকিস্তান টিকে থাকুক। ইন্সপেক্টর মোবারক, জি স্যার, তোমার মনের ইচ্ছাটাও তো সেরকম, তাই না? জি স্যার। তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এখন থেকে তোমার ডিউটি শেখ মুজিবুর রহমান সাহেবের ধানমন্ডির বাড়িতে। তুমি সেই বাড়িতে ঢুকবে, নিজের একটা জায়গা করে নিবে। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। স্যার, আমার কাজটা কি? ওই বাড়িতে অবস্থান নেওয়াটাই তোমার কাজ, আর কিছু না। আর কিছুই না? না, আর কিছু না। প্রতি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যায় জোহর সাহেবের সঙ্গে এই বাড়িতে দেখা করবে, তার সঙ্গে গল্পগুজব করবে। জোহরকে নিশ্চয়ই বুঝতে পারছো, ওই যে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে। মোবারক হোসেন জোহর সাহেবের দিকে তাকালো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে সালাম দিল। জোহর তার জবাব দিলেন না, আগের মতোই চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন। কর্নেল সাহেব বললেন, জোহর পূর্ণিয়া জেলার লোক, আমার অতি ঘনিষ্ঠ একজন। সে একজন কবি, তার শায়ের শুনলে মুগ্ধ হবে। তার পছন্দের কবির নাম শুনলেও তুমি চমকে উঠবে। তার পছন্দের কবির নাম ট্যাগর, তোমাদের রবীন্দ্রনাথ। মোবারক হোসেন চমকালেন না, তবে বিস্মিত হবার ভঙ্গি করলেন। কর্নেল সাহেব বললেন, জোহর একজন চেইন স্মোকার। এখন ইন্সপেক্টর মোবারক, বলো তো দেখি, তুমি এই ঘরে ঢোকার পর থেকে জোহর কয়টা সিগারেট খেয়েছে? 9টা। ভালো, তোমার অবজারভেশন ভালো, তুমি যেতে পারো। স্যার, চলে যাব? হ্যাঁ, চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইন্সপেক্টর, শোনো, তোমার ছেলের জন্মদিন উৎসব থেকে তোমাকে বঞ্চিত করেছি, এতে তুমি কিছু মনে করবে না। দেশের কল্যাণের জন্য ছোটোখাটো স্বার্থ বিসর্জন দিতে হয়। মোবারক হোসেন চমকালেন না। এরা তার ছেলের জন্মদিন জানে, এতে বিস্মিত হবার কিছু নাই। গোয়েন্দা বিভাগ তার সম্পর্কে কিছু না জেনে শুনে তাকে ডাকবে না। তার ছেলের নাম যে ইয়াহিয়া, এটাও তারা অবশ্যই জানে। ইন্সপেক্টর, ইয়েস স্যার, তুমি কিছু বলবে? জি না স্যার, তোমাকে সামান্য টিপস দিয়ে দিই। শেখ মুজিবের আস্থাভাজন হওয়া খুবই সহজ কাজ। এই মুহূর্তে প্রতিটি বাঙালির প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি সমস্ত বাঙালিকে বিশ্বাস করেন, আর আমরা প্রতিটি বাঙালিকে অবিশ্বাস করি। তিনিও ভুল করছেন, আমরাও ভুল করছি। ভুলের মাসুল তিনি যেমন দেবেন, আমরাও দেব। কে কতটুকু দেবে কে জানে। ঠিক আছে, তুমি যাও। হ্যাপি বার্থডে টু ইয়োর সন। ধানমন্ডি 32 নম্বর বাড়িটাকে কি বাড়ি বলা যাবে? বাড়ি মানেই অলস দুপুর, বাড়ি মানেই ভাদ্র মাসের গরমে আচমকা উড়ে আসা হিমেল হাওয়া, বাড়ি মানে বারান্দার রেলিংয়ে শুকাতে দেয়া রঙিন শাড়ি। এখানে সেরকম কিছু নেই। বাজারের মতো ভিড়, এই একদল আসছে, এই যাচ্ছে। যারা আসছে প্রথম কিছুক্ষণ খুবই উত্তেজিত অবস্থায় থাকছে। কয়েকবার স্লোগান দেওয়ার পর তাদের উত্তেজনা ঝপ করে অনেকখানি কমে যাচ্ছে। তখন তাদের খানিকটা দিশাহারাও মনে হচ্ছে। স্লোগান পর্ব শেষ। এখন কি করা উচিত তা বুঝতে না পেরে দিশাহারা। দল নিয়ে এসে হুট করে চলে যাওয়া যায় না, কিছুক্ষণ থাকতে হয়। দল পরিচালনা করে যারা এসেছেন, শেখ সাহেবের সঙ্গে দেখা না করে চলে গেলে তাদের মান থাকে না। গ্রহকে ঘিরে উপগ্রহ ঘুরপাক খায়। শেখ সাহেব বিশাল গ্রহ, তাকে ঘিরে ঘুরপাক খাওয়া উপগ্রহের সংখ্যাও সেই কারণে অনেক। তাদের ডিঙিয়ে শেখ সাহেবের দেখা পাওয়া মুশকিল, তবু চেষ্টা চালাতে হয়। মোবারক হোসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকেন, কাণ্ড কারখানা দেখেন, তার ভালোই লাগে। দুপুরে কখনো কখনো বড় বড় হাঁড়ি ভর্তি খাবার আসে, কোনো দিন তেহারি, কোনো দিন খিচুড়ি মাংস। তখন চারদিকে আলাদা উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনা দেখতেও খারাপ লাগে না। সবচেয়ে ভালো লাগে পাতি নেতাদের জ্ঞানী জ্ঞানী আলোচনা। পাতি নেতাদের সঙ্গেও পাতি উপগ্রহ থাকে। পাতি নেতাদের আলোচনা চলে পাতি উপগ্রহদের সঙ্গে। মাওলানা কি চাচ্ছে বুঝলাম না।
তার দলের স্লোগান ভোটের আগে ভাত চাই। ভাতের অধিকার নিশ্চিত করার জন্যই তো ভোট দরকার। তার ভাবভঙ্গি দেখে মনে হয় অস্বাভাবিক না যে ইয়াহিয়ার সাথে তার একটা অশুভ আতাত হয়েছে। এদিকে আবার কমিউনিস্ট পার্টির হাবভাব ভালো লাগছে না। কমিউনিস্টরা কি করবে না করবে সেটা বোঝা অবশ্যই খুবই মুশকিল। বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে হবে। যিনি বিষয়টা নিয়ে শেখ সাহেবের সঙ্গে বসতে চাচ্ছেন তার ভঙ্গি এরকম যেন তিনি শেখ সাহেবের প্রধান উপদেষ্টাদের অন্যতম। এই শ্রেণীর নেতারা দলীয় কর্মীদের উৎসাহ বৃদ্ধির জন্য কিছুক্ষণ পরপর স্লোগানের আয়োজন করে। সবার চেষ্টা থাকে যেন তাদের স্লোগানটা অন্যদের চেয়ে আলাদা হয়। ইয়ার বুকে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো, একটা দুটা মিলিটারি ধরো, সকাল বিকাল নাস্তা করো। ছাত্রনেতাদের ভাবভঙ্গি সবার চেয়ে আলাদা, যেন বিরাট আন্দোলন তারাই চালিয়ে নিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান সঙ্গে আছেন ভালো কথা, সঙ্গে না থাকলেও খুব অসুবিধা হবে না, আমরা চালিয়ে নিয়ে যাব। দেশ স্বাধীন করা আমাদের কাছে কোনো ব্যাপার না। শেখ মুজিবুর রহমান এদের প্রশ্রয়ও দিচ্ছেন। প্রশ্রয় না দিয়ে তার হয়তো উপায়ও নেই। মোবারক হোসেনের এই বাড়িতে তৃতীয় দিনের ঘটনা। সকাল হচ্ছে। শেখ মুজিব ফজরের নামাজ শেষ করে দোতলা থেকে একতলায় নামলেন। সরাসরি এগিয়ে গেলেন মোবারক হোসেনের দিকে। ভরাট গলায় বললেন, তুই কে? মোবারক হোসেন প্রশ্নের জবাব না দিয়ে পা ছুঁয়ে সালাম করল। তোকে প্রায়ই দেখি। তুই কে? স্যার, আমি আইবির লোক। তোকে কি আমার বাড়িতে ডিউটি দিয়েছে? জি স্যার। তোর সঙ্গে পিস্তল আছে? আছে। তোর ডিউটি কি? কে আসে কে যায় এইটা খেয়াল করা। শেখ সাহেব হেসে ফেলে বললেন, তুই তো তোর সব গোপন কথা বলে ফেললি। তুই আইবির লোক, তুই তোর পরিচয় গোপন রাখবি না? আমি সরকারের হুকুমে আসলেও আমি ডিউটি করি আপনার। আমি খেয়াল রাখি যেন কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। আমার ডিউটি করিস কি জন্যে? কারণ আপনিই সরকার। শেখ মুজিব এই কথায় খুবই তৃপ্তি পেলেন। মোবারক হোসেনের কাঁধে হাত রেখে বললেন, তুই আমার জন্য কি করতে পারবি? আপনি যা করতে বলবেন করতে পারবো। যদি বলেন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়, আমি পড়ব। তোর নাম কি? মোবারক হোসেন, পুলিশ ইন্সপেক্টর। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ভালো জায়গায় জন্ম। বিশ্বক্ষীণার দেশ। ছেলে মেয়ে কি? 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ের নাম মরিয়ম, মাসুমা, মাফরুহা আর ছেলের নাম ইয়াহিয়া। কি বলিস তুই? ছেলের নাম ইয়াহিয়া? আমার দাদিজান রেখেছেন, নবীন নামের নাম। আয় আমার সঙ্গে। স্যার, কোথায় যাব? তোকে নিয়ে বাড়ির ছাদে উঠব, তারপর তোকে হুকুম দিব ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়তে। দেখি হুকুম তালিম করতে পারিস কি না। মোবারক হোসেন শান্ত গলায় বললেন, স্যার চলেন। শেখ মুজিব মোবারক হোসেনকে নিয়ে দোতলায় এলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এই আমাদের দুজনকে নাস্তা দাও, এ হলো আমার এক ছেলে। শেখ মুজিবের চোখে মুখে তৃপ্তি ও আনন্দ ঝলমল করতে লাগলো। ইত্তাজউদ্দিন কাশেমপুরীর মনটা আজ খারাপ। তিনি নীলগঞ্জ হাই স্কুলের বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন টিচার্স কমন রুমে বসে আছেন। তার হাতে 2 দিন আগের বাসি খবরের কাগজ। 2 দিন আগে ঢাকা শহরে কি ঘটেছে কাগজে মোটামুটি তাই লেখা। নীলগঞ্জ ঢাকা থেকে 2 দিন পিছিয়ে আছে। ইত্তাজউদ্দিন খবরের কাগজটা পড়ার চেষ্টা করছেন। তার মন বসছে না। মেজাজ বিগড়ে গেলে কোনো কিছুতেই মন বসে না। হেডমাস্টার মনসুর সাহেব আজ সকালে তাকে কিছু কথা বলেছেন, যা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মনসুর সাহেব বয়সে তার ছোট। বয়োকনিষ্ঠ একজন মানুষের কাছ থেকে কঠিন কথা শুনলে মন খারাপ হয়ে যায়। তবে বয়স কোনো ব্যাপার না। ধানি মরিচ সাইজে ছোট হলেও তার ঝাঁজ বেশি। সেভাবে চিন্তা করলে হেডমাস্টার সাহেবের কঠিন কথাগুলো হজম করে নেওয়া যায়। ইত্তাজউদ্দিন হজম করতে পারছেন না, কারণ হেডমাস্টার সাহেবের কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ব্যাপারটা সামান্য। ঢাকা থেকে ফেরার সময় তিনি স্কুলের জন্য একটা বড় পতাকা কিনে এনেছেন। 12 টাকা নিয়েছে দাম। দাম বেশি নিলেও জিনিসটা সিল্কের তৈরি,
সাইজেও আগেরটার 3 গুণ। সবুজ রংটা গাঢ়, আগেরটার রং জ্বলে গিয়েছিল। পতাকাটা আজ তিনি নিজের হাতে টানিয়েছেন। ঝকঝকে নতুন পতাকা বাতাস পেয়ে ডানা মেলে উঠছে। দেখলেই মন ভরে যায়। বাসটা যদি আরো লম্বা হতো আর পতাকাটা আরো বড় হতো তাহলে অনেক দূর থেকে চোখে পড়ত। মানুষজন অহংকার নিয়ে বলতো, ওই যে দেখা যায় পতাকা, আমাদের নীলগঞ্জ হাই স্কুলের পতাকা। গ্রামের মানুষ ছোটখাটো ব্যাপার নিয়ে অহংকার করতে ভালোবাসে।